আজকে হোপফুলি রেকর্ডের সাউন্ড খুব একটা ভালো আসবে না। আচ্ছা, যাই হোক। ওকে। গত ক্লাস পর্যন্ত গত ক্লাস মূলত আমরা ডিজিটাল মার্কেটিং এর বেসিক বিষয়াদি সম্পর্কে জেনেছি থিওরিটিক্যালি। ডাটা ড্রিভেন মার্কেটিং কি সেই বিষয়ে জেনেছি, এবং তার পাশাপাশি আমরা একটা ওয়ার্ডপ্রেস বেসিক ওয়েবসাইট সবাই পেয়েছি, এবং সেটাতে লগ ইন করা দেখি এবং পাসওয়ার্ড চেঞ্জ করা দেখেছি, যাতে করে আমরা ওয়েবসাইটটাতে কাজ করতে পারি। আপনি যখন কোনো কোম্পানিতে জবে যাবেন, চান্স আছে সেই জবের অলরেডি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করা থাকবে। ঠিক যেমনটা এই যে আমরা যে ওয়েবসাইটটাতে এখন কাজ করতেছি, আমাদের এই ওয়েবসাইটটা যেরকম এখন রেডিমেড তৈরি করা আছে, এরকম হয়তো আপনার ক্লায়েন্টের অলরেডি কোনো একটা ওয়েবসাইট তৈরি করা থাকবে। আপনাকে হয়তো বেসিক্যালি সেখানে বলতে পারে যে আমি একটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করতে চাই, তুমি এই প্রোডাক্টের প্রাইসটা চেঞ্জ করে দাও। যদি ক্লায়েন্ট আপনাকে এই ধরনের কথা বলে, ইন দ্যাট কেস কিভাবে আপনি এটা করবেন সেটাই আমাদের জানার উদ্দেশ্য। আচ্ছা, তো এটা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে করা সাইট, সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস সাইটে যে কোনো ধরনের এডিটিং রিলেটেড অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম, অর্থাৎ কোন প্রোডাক্টের দাম চেঞ্জ করা, যা কিছু করা লাগে এগুলো করবো আমরা ড্যাশবোর্ড থেকে। তো ড্যাশবোর্ডে কিভাবে যায়? আপনার ওয়েবসাইট স্ল্যাশ অ্যাডমিন এটা লিখে এন্টার প্রেস করলে আমরা ড্যাশবোর্ডে যাই, যেটা আমরা গত ক্লাসে খুব ভালোভাবে দেখছি এবং খুব ডিটেলসে বলা হয়েছে। তো এখন আমরা একটু ড্যাশবোর্ড সম্পর্কে ধারণা দিই যে আসলে ড্যাশবোর্ডে কি কি আছে। ড্যাশবোর্ডে ঢুকলেই আমরা বাম পাশে ও সবার উপরে এই যে আমরা স্ক্রিন বারটা দেখতে পারতেছি, এটা হচ্ছে অ্যাডমিন বার। অ্যাডমিন বারের শুরুতে আমাদের সাইটের টাইটেল লেখা আছে, এখানে লেখা আছে আমাদের একটা ডেমো টাইটেল, স্টুডেন্ট ডেমো ওয়েবসাইট। তার নিচে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিজিট সাইট আর একটা হচ্ছে ভিজিট স্টোর। ভিজিট সাইটে ক্লিক করলে আমি ড্যাশবোর্ড থেকে আমার মেইন ওয়েবসাইটে চলে যাব, যেমন আমি ভিজিট সাইটে ক্লিক করেছি। আচ্ছা, এখানে ওয়াইফাই সিগন্যাল ভালো পায় না, আমার ল্যাপটপে ওই RJ45 জ্যাক লাগানোর উপায় নাই, সো আমি মোবাইল ডিভাইস দিয়ে কানেক্টেড, সো খুব স্লো ইন্টারনেট কাজ করতেছে। আপনি একটু এক্সকিউজ করবেন, নেক্সট ডে থেকে দেখি আমরা একটা কনভার্টার দিয়ে মানে ল্যান্ড কানেকশন দিয়ে নিব, তাতে ফাস্ট হবে ইন্টারনেট। আচ্ছা, তো এই যে দেখেন আমরা ক্লিক করছি, আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি। এখন যেহেতু আমার এই ব্রাউজারটাতে ওয়ার্ডপ্রেস লগইন করা আছে, ইন দ্যাট কেস আমি যদি আবার এইখানটাতে ক্লিক করি, আমি অটোমেটিক আবার ড্যাশবোর্ডে ফেরত যাবো। দেখেন আবার আমি ড্যাশবোর্ডে ফেরত চলে আসলাম। এরপরে এখানে রয়েছে স্টোর। আমি যদি স্টোরে ক্লিক করি, ওয়ার্ডপ্রেস সাইটের একটা ব্যাপার হচ্ছে যেই ওয়েবসাইটগুলো ওয়ার্ডপ্রেস ব্যবহার করে করা, সেই সকল ওয়েবসাইটে আপনি যদি তার ওয়েবসাইটের নামের শেষে সব লিখে এন্টার প্রেস করেন, তাহলে ওই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের তালিকা ওপেন হবে। ঠিক আছে? যেমন ধর কথার কথা naturobeauty.com, এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এটা হোপফুলি ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এই যে দেখেন এখানে এটা হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ। ঠিক আছে, হোম পেজ। এখন এইখানে সব প্রোডাক্ট নাও থাকতে পারে, সব প্রোডাক্টের তালিকা নাও থাকতে পারে। এই যে দেখেন সব প্রোডাক্ট নাই, এখানে মোর প্রোডাক্ট লিখলে আর প্রোডাক্ট আসবে। তো আমি যদি এই ওয়েবসাইটের নামের শেষে, যেহেতু এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, আমি যদি সব লিখে এন্টার প্রেস করি, তাহলে এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট এন্ট্রি করা আছে সমস্ত প্রোডাক্ট চলে আসবে। যেমন দেখেন 47টা প্রোডাক্ট এন্ট্রি করা আছে। আমি যদি দেখি সব প্রোডাক্ট সিরিয়াল বাই আসতেছে, আমি 1 2 3 4 বিভিন্ন পেজে গিয়ে গিয়ে এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট এন্ট্রি করা আছে সেই প্রোডাক্টগুলো আমি দেখতে পারবো। বুঝতে পারছেন? তার মানে এটাকে বলে সব পেজ। তো আমাদের ওয়েবসাইটে সব পেজে যদি আমরা যাই, আমরা দেখবো আমাদের এখানে যত ডেমো প্রোডাক্ট এন্ট্রি করা আছে সকল প্রোডাক্ট এখানে ওপেন হয়েছে। বাম পাশে ক্যাটাগরি, অর্থাৎ ই কমার্স সাইটে তো বিভিন্ন ক্যাটাগরিও থাকে, তাই না? আমরা যে দারাজে যাই, প্রত্যেকটা প্রোডাক্ট সেপারেট ক্যাটাগরির আন্ডারে না? এই ক্যাটাগরি গুলো আমরা বাম পাশ থেকে দেখতে পাচ্ছি, বিভিন্ন ব্র্যান্ডের নাম, বিভিন্ন হাবিজাবি ফিল্টারের অপশন রয়েছে। আচ্ছা, তো আমরা আবার আমাদের এইখানে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতেছি। আচ্ছা, উপরে আর কিছু জিনিস আছে, যেমন আমাদের ওয়ার্ডপ্রেস সাইট সাধারণত দুইটা জিনিস দিয়ে চলে, একটার নাম হচ্ছে থিম এবং আরেকটার নাম হচ্ছে প্লাগইন। তো থিম হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন কন্ট্রোল করে, আর প্লাগইন কন্ট্রোল করে ওয়েবসাইটের ফাংশনালিটি, বিভিন্ন ফাংশন। যেমন একটা বেসিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিন্তু ই কমার্সের কোনো ফাংশন থাকে না, সেই ই কমার্সের ফাংশন যেই প্লাগইনটা এখানে দেয় সেই প্লাগইনের নাম হচ্ছে কমার্স। এই যে দেখেন এখানে মাউসের কার্সার, এই যে এই প্লাগইনটা এই ওয়েবসাইটে অলরেডি ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই
এই ওয়েবসাইটটা একটা ই কমার্স ওয়েবসাইটে পরিণত হয়েছে। তো যাই হোক, আমাদের এত গভীরে যাওয়ার দরকার নাই। এরপর আমরা হাবিজাবি অনেক কিছু আছে, এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না। আমরা বাম পাশে চলে যাই। বাম পাশে শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। এরপর আছে পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, কন্টেন্ট, কার্ড ফ্লো, ই-কমার্স, প্রোডাক্ট, পেমেন্ট। আচ্ছা, আপনি যখন কোনো প্রতিষ্ঠানে জবে যাবেন, চান্স আছে এইখানে বাম পাশে আপনি যত অপশন দেখতে পাচ্ছেন সবগুলো অপশন থাকবে না, আবার হয়তো অন্য নতুন কোনো অপশনও থাকতে পারে। এর কারণ হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট ডিফারেন্ট। একজন ক্লায়েন্টের একটা বিশেষ ফিচার দরকার, তার জন্য সে একটা অপশন বা একটা প্লাগইন এখানে ইনস্টল করেছে, তার জন্য এখানে আলাদা একটা অপশন আসবে। কিন্তু আমার এখানে সেই ফিচারটা দরকার নাই, আমি এখানে ইনস্টল করি নাই, দ্যাটস ওয়াই সেটা নাই। আবার হতে পারে আমার এখানে এমন কিছু ইনস্টল করা আছে যেটা হয়তো ক্লায়েন্টের ওয়েবসাইটে থাকবে না। ঠিক আছে? তার মানে প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা ব্যবসার প্রয়োজন যেহেতু আলাদা, তার মানে কাজ করতে গেলে এই অপশনগুলো বেশি কম থাকবে। এইটাই স্বাভাবিক। প্রয়োজন অনুসারে ডাউনলোড করা যাবে। হ্যাঁ, প্রয়োজন অনুসারে আপনি ই-কমার্স সাইটে নতুন প্লাগইন ইনস্টল করে আপনার নতুন নতুন ফিচার আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো ই-কমার্স সাইটে যে ফ্রি প্রিমিয়াম সবই আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের যত টুলস আছে, থিম বলেন, প্লাগইন বলেন, যেইটাই বলেন না কেন, সব টুলসই ফ্রি আছে, প্রিমিয়াম আছে। অর্থাৎ আপনি ফ্রিতেও অনেক টুলস দিয়ে কাজ করতে পারবেন, আপনি প্রিমিয়াম টুলস কিনেও অনেক কাজ করতে পারবেন। অনেক অনেক কিছু ফ্রি, আবার অনেক কিছু ফ্রি না। ঠিক আছে? আবার অনেকে কি করে, আপনার ক্র্যাক করা টুলস ব্যবহার করে। যেমন আমরা উইন্ডোজের অনেকে দেখছি না, আমরা উইন্ডোজের ক্র্যাক করা টুলস ব্যবহার করে। উইন্ডোজ কি কিনে জেনারেলি বাংলাদেশের মানুষজন 10,000 টাকা দিয়ে উইন্ডোজের লাইসেন্স কিনে? কিনে না জেনারেলি। এই ক্ষেত্রে ক্র্যাক করা উইন্ডোজ ব্যবহার করে, ক্র্যাক করা অ্যাডোবি ফটোশপ, ক্র্যাক করা অ্যাডোবি ইলাস্ট্রেটর, অর্থাৎ এগুলো কিন্তু আমরা কিনি নেই, আমরা ক্র্যাক করে ব্যবহার করতেছি। ঠিক একইভাবে এই ওয়ার্ডপ্রেসের অনেক প্রিমিয়াম প্লাগইনও ক্র্যাক করে ব্যবহার করে। কিন্তু ক্র্যাক করা প্লাগইনের নানান ধরনের রিস্ক আছে। ক্র্যাক করা প্লাগইন ব্যবহার করলে মোস্ট অফ দ্য টাইম ওয়েবসাইট হ্যাক হয়, ওয়েবসাইটের ভিতরে থার্ড পার্টি বিভিন্ন ধরনের মালওয়্যার বা ভাইরাস চলে আসে, ওয়েবসাইটের মালিকের অজান্তেই নানান ধরনের অ্যাডাল্ট গ্যাম্বলিং বিভিন্ন ধরনের কাজকর্ম হয়, যেটা ওয়েবসাইটের মালিক জানেও না। ঠিক আছে? সো এই জন্য ক্র্যাক করা টুলস যত ব্যবহার না করে পারা যায় ততই ভালো। যদি আপনি যে কোম্পানিতে যাবেন মালিকের যদি টাকা থাকে, তাহলে আমার মতে অরিজিনাল টুলস ব্যবহার করাটাই উত্তম। আচ্ছা, এখন এই ড্যাশবোর্ডে আমরা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখব। প্রথমেই আমরা বলছিলাম একটা ওয়ার্ডপ্রেস সাইট থিম এবং প্লাগইন দিয়ে চলে। যদিও মোস্ট অফ দা টাইম অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার থিম প্লাগইনের খুব একটা কাজ নাই, বাট স্টিল আমরা যদি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসি, বাম পাশে আপনি দেখবেন অ্যাপিয়ারেন্স লেখা আছে, অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিম লেখা আছে। এই থিম অপশন গেলে মূলত আমি দেখতে পারবো যে আমাদের ই-কমার্স সাইট এখন কি থিম দিয়ে চলতেছে। আমরা দেখতেছি আমাদের ই-কমার্স সাইটে যে থিমটা বর্তমানে ইনস্টল করা আছে এটা হচ্ছে মার্ট ফিউরি। ঠিক আছে? এটা হচ্ছে মূল থিম, এটা হচ্ছে এটার চাইল্ড থিম। এটা চাইল্ড থিম দিয়ে ওয়ার্ডপ্রেস চালানো যায়। যাই হোক, এটা আর গভীরে যাওয়ার দরকার নেই। এরপর আমরা যদি প্লাগইন অপশনে যাই, প্লাগইন, তাহলে মূলত আমরা দেখতে পারবো যে আমাদের ই-কমার্স সাইটে কি কি প্লাগইন ইনস্টল করা আছে। ঠিক আছে? তো এখানে প্লাগইন লোড হচ্ছে। ওকে, দেখেন দেখাচ্ছে যে অ্যাক্টিভ প্লাগইন 22টা, ইনঅ্যাক্টিভ প্লাগইন 2টা। তার মানে বর্তমানে এই যে আমরা তালিকাটা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের বর্তমানে ই-কমার্স সাইটে যে সকল প্লাগইন ইনস্টল করা আছে সেইগুলো। আমার যদি কোনো এক্সট্রা প্লাগইন ইনস্টল করা লাগে, এই যে উপরে অ্যাড নিউ প্লাগইন রয়েছে, আমি অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আমি প্লাগইন সার্চ করে অথবা কাস্টম কোনো প্লাগইন আপলোড করে এখানে ইনস্টল করতে পারি। যেমন অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর দেখেন সার্চ অপশন চলে আসছে। আমি চাইলে এখান থেকে প্লাগইনের নাম লিখে সার্চ করে এটাকে ইনস্টল করে ফেলতে পারি, অথবা আপলোড প্লাগইনে ক্লিক করে, যদি প্রিমিয়াম কোনো প্লাগইন হয় এখানে ক্লিক করে কম্পিউটার থেকে প্লাগইনের ফাইলটা সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে দিতে পারি। ঠিক আছে? তো আমাদের এটা এখানে খুব একটা প্রয়োজন হচ্ছে না। আমাদের মূলত যে বিষয়টা প্রয়োজন হবে, ধরেন একটা প্রোডাক্টের টাইটেল চেঞ্জ করতে চাই, কিভাবে করব? সেই ক্ষেত্রে আপনি বাম পাশে দেখবেন প্রোডাক্টস নামে অপশন রয়েছে। প্রোডাক্টস এর ভেতর অনেক অপশন আছে, অল প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, ব্র্যান্ড, ক্যাটাগরি। তো আমি এখানে অল প্রোডাক্টে যদি ক্লিক করি, তাহলে আমাদের ই-কমার্স সাইটে যে সকল প্রোডাক্ট বর্তমানে আপলোড করা আছে ওই সকল প্রোডাক্টের তালিকা আমরা দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে 54টা প্রোডাক্ট পাবলিশ করা অবস্থায় আছে। দেখতে পাচ্ছি খেজুরের ঝোলা গুড়, পাটালি গুড়, দোলনা, রিংযুক্ত দোলনা ইত্যাদি অনেক প্রোডাক্ট।
আমি যদি কোনো প্রোডাক্টকে এডিট করতে চাই, সিম্পলি প্রোডাক্টের নামের নিচে দেখেন এডিট অপশন রয়েছে। আমি যদি এডিটিং ক্লিক করি তাহলে সেই প্রোডাক্টের এডিট অপশন ওপেন হবে। দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের এডিট অপশন। তো আমরা উপরের এই হাবিজাবি নোটিফিকেশন গুলো কেটে দিচ্ছি। আচ্ছা, তো শুরুতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল। আমরা চাইলে এই টাইটেলটাকে আমাদের মতো চেঞ্জ করতে পারি, যেমন এখানে লিখলাম, চেঞ্জ করে দিলাম কথার কথা। আচ্ছা, টাইটেলের নিচে এখানে যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে পারমালিঙ্ক। পারমালিঙ্ক কি জিনিস? পারমালিঙ্ক হচ্ছে আমি যদি আমাদের ওয়েবসাইটের স্টোরটা অর্থাৎ শপ পেজটা একটা নতুন ট্যাবে ওপেন করি, জাস্ট আপনাকে বোঝানোর জন্য পারমালিঙ্ক জিনিসটা কি, আমি যদি যে কোনো একটা প্রোডাক্টে যাই, ধর এইটা একটা গুড়ের প্রোডাক্ট, খেজুরের পাটালি গুড় 1 কেজি, দাম 650 টাকা। এই যে খেজুরের পাটালি গুড় 1 কেজি, এইটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল। এই যে দাম 650 টাকা, এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস। এবং নিচে কোনো ডেসক্রিপশন নাই। আচ্ছা, ডেসক্রিপশন আমরা পরে দেখতেছি। এই যে দেখেন উপরে যে লিংকটা আসছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইট তো এই পর্যন্ত, তাই না? এই যে পুরোটা আমাদের ওয়েবসাইট, তাই তো? এরপরে স্ল্যাশ দিয়ে প্রোডাক্ট, এরপরে স্ল্যাশ দিয়ে পাটালি গুড়। এই যে পাটালি গুড়, এই যে লিংকটা, ইউআরএলটা, এটা হচ্ছে আমাদের পারমালিঙ্ক। তো এই প্রোডাক্টের জন্য একটা পারমালিঙ্ক আছে। যেমন আমি যদি এখানে রাইট ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করে দেখেন, এই যে প্রোডাক্টটা কাঠিযুক্ত দোলনা, এই প্রোডাক্টটার পারমালিঙ্ক হচ্ছে এইটা, যে আমাদের ওয়েবসাইট স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ কাঠিযুক্ত দোলনা। এখন আমরা চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারি। যেমন কথার কথা আমি এখানে বাংলায় লেখা আছে, আমি ইংলিশে লিখবো। হ্যাঁ, আমি এখানে ইংলিশে লিখতেছি, কাঠিযুক্ত দোলনা। ওকে, দিয়ে দিলাম, ওকে করলাম। এখন দেখবেন এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে আমরা সেভ করার পর। আচ্ছা, আমরা একটু নিচের দিকে যাই। এইটা হচ্ছে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন। প্রোডাক্টের ডেসক্রিপশন কি? প্রত্যেকটা প্রোডাক্টে আপনি দেখবেন নিচের দিকে আসলে একটা বড় ডেসক্রিপশন থাকে, তাই না? আপনারা দারাজে গেলে দেখেন না, প্রত্যেকটা প্রোডাক্টের নিচে একটা বড় ডেসক্রিপশন থাকে। এইটা হচ্ছে সেই ডেসক্রিপশন। এখানে অলরেডি অনেক কথা লেখা আছে। আমরা যদি কোনো কথাকে এডিট করতে চাই, মনে করেন এখানে আমি কিছু লিখলাম, ধরেন কথার কথা এখানে আমি লিখলাম, এখানে আমার ইচ্ছা মতো কিছু লিখলাম। ওকে, এখন ধরেন এই লেখাটাকে আমি যদি এডিট করতে চাই মাইক্রোসফট অফিসের মতো, দেখেন উপরে বোল্ড করার অপশন আছে, ইটালিক আছে, তারপর আপনার লিস্ট করার অপশন আছে, লিংক করার অপশন আছে। মনে করেন আমি এটাকে বোল্ড করতে চাই, এখানে মার্ক করে আপনি যদি ভিডিও ক্লিক করে দেখেন বোল্ড হয়ে গেছে। আমি যদি এই টেক্সট কালারে ক্লিক করে এখান থেকে যদি কালার চেঞ্জ করে দিই, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না? আবার আপনি যদি এইটার ভিতরে কোনো ছবি অ্যাড করতে চাই, মনে করেন কথার কথা এই দোলনার এই ডেসক্রিপশনে আমি একটা ইমেজ অ্যাড করব, ভেরি সিম্পল। আমি এইখানে মাউসের কার্সার ক্লিক করে এই যে দেখেন এখানে অ্যাড মিডিয়া অপশন আছে, অ্যাড মিডিয়াতে ক্লিক করব। অলরেডি আমাদের ওয়েবসাইটে যে সকল প্রোডাক্ট আগে থেকে আপলোড করা আছে সেগুলো আমি ফিল করতে পারি, অথবা আমি আপলোড ফাইল ডাউনলোড করে আমাদের কম্পিউটারের ভিতর থেকে কোনো একটা প্রোডাক্ট মানে ছবি সিলেক্ট করে আপলোড করে দিতে পারি। তো ধর মিডিয়া লাইব্রেরি থেকে অলরেডি আপলোড করা যে কোনো কিছু আমি একটা কথার কথাই যে এটাই দিয়ে দিচ্ছি, এই ছবিটা এখানে আপলোড করতেছি। দেখেন এই যে এই ছবিটা আমাদের লেখার ভিতরে চলে আসছে। আচ্ছা, এরপর আমরা নিচে যাই, নিচে যাই এগুলো সব লেখা। এরপরে দেখেন আমাদের প্রোডাক্টের প্রাইসিং রিলেটেড সেকশন। এই সেকশনটাতে এখানে দেখেন এটা একটা সিম্পল প্রোডাক্ট এবং এটার দাম দেয়া আছে 699 টাকা রেগুলার প্রাইস। আমি যদি চাই এটা একটা ডিসকাউন্ট প্রাইস দিতে চাই, মনে করেন কথার কথা 450 টাকা দিব, এটা একটা ডিসকাউন্ট প্রাইস দিলাম। এরপর আমি সেল কোয়ান্টিটি দিতে পারি, সোল্ড আইটেম দিতে পারি, যে এত পিস আমার আগে বিক্রি হয়েছে, এত পিস সেলে আছে। যাই হোক, এখানে আরো অনেক অপশন আছে, শিপিং, ইনভেন্টরি, এগুলো আমাদের এই মুহূর্তে লাগতেছে না। আমি যদি নিচের দিকে যাই আমাদের কিছু অপশন দেখবেন, এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন কি জিনিস? প্রত্যেকটা প্রোডাক্টের পাশে এরকম ছোট করে কিছু ডেসক্রিপশন লেখা থাকে, তাই না? আপনারা যারা ই কমার্স সাইটে অনলাইনে কিছু কিনছেন সবাই তো দেখছেন। তো এইটা হচ্ছে সেই শর্ট ডেসক্রিপশন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো হাবিজাবি কোনো কিছু চেঞ্জ করতে পারেন, যা ইচ্ছা লিখে দিতে পারেন, দিলাম। এরপর নিচে আর অ্যাকচুয়ালি তেমন কোনো কিছু নাই, প্রোডাক্টের ফিচার লেখার জন্য একটা ঘর এখানে আছে। এরপর আমরা যদি আবার উপরে আসি, আমরা ডান দিকে কিছু জিনিস দেখতে পারবো। এই যে এখানে দেখেন এটা কি? প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্টের ইমেজ অলরেডি আপলোড করা আছে। যদি আমি এটাকে রিমুভ করতে চাই, এখানে রিমুভ প্রোডাক্ট ইমেজে ক্লিক করলে রিমুভ হবে। আমি রিমুভ করে দেখাই, ধরুন এটা আমি রিমুভ করে দিলাম। এবার দেখেন প্রোডাক্ট ইমেজে সেট প্রোডাক্ট ইমেজ, এটাতে আমি যদি ক্লিক করি
এবার আমি এখানে আপলোড ফাইলে গিয়ে আমার কম্পিউটার থেকে কোনো ফাইল আপলোড করতে পারি, অথবা মিডিয়া লাইব্রেরিতে গিয়ে আমি যে কোনো একটা প্রোডাক্টের ছবি আপলোড করতে পারি। এই প্রোডাক্টের ছবিটা এখানে আছে কিনা আমি জানি না, ধরেন আমি যে কোনো একটা প্রোডাক্ট আপলোড করে দিলাম, কথার কথা যে কোনো কিছু একটা। এই যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ছবি ধরেন। এর নিচে যদি আমরা যাই, এখানে নোটিস করেন প্রোডাক্ট গ্যালারি নামে একটা অপশন আছে। প্রোডাক্ট গ্যালারি কি জিনিস? দারাজ.কম সহ বিভিন্ন ওয়েবসাইটে আমরা গেলে দেখি একটা প্রোডাক্টের ছবি থাকে, এরপরে নিচে বা পাশে অনেকগুলো ছোট ছোট ছবি থাকে, যেগুলোতে ক্লিক করলে ছবিটা চেঞ্জ হয়, অর্থাৎ প্রোডাক্টের একাধিক ছবি আসে, তাই না? এই হচ্ছে সেই জায়গা। এইখানে আমি যদি অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করি এবং এখানে আপলোড ফাইলে ক্লিক করে আমি চাইলে আমার কম্পিউটার থেকে অনেকগুলো ফাইল একসাথে এই আপলোড ফাইলে ক্লিক করে আমি আপলোড করে দিতে পারি আমার কম্পিউটার থেকে, অথবা মিডিয়া লাইব্রেরিতে যেহেতু অনেক ছবি আছে আমি একসাথে একটা দুইটা আছে কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে, অনেকগুলো ছবি আমি সিলেক্ট করলাম, কথার কথা। হ্যাঁ, ধরেন আমি এখানে 3-4টা ছবি ক্লিক করলাম, অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলাম, দেখেন 3-4টা ছবি এখানে চলে আসছে। আপনি চাইলে এটাকে ক্লিক করে ডাইরেক্ট সরাতে পারবেন আপনার সুবিধা মতো করে। আবার যদি একটু নিচে যাই, এবার দেখেন এটা কি অপশন? প্রোডাক্ট ক্যাটাগরি, তাই না? আচ্ছা, এখানে অলরেডি দোলনা নামে ক্যাটাগরি আগে থেকেই ক্রিয়েট করা আছে, কিন্তু যদি এমন হয় যে আমি নতুন কোনো প্রোডাক্ট আপলোড করতেছি, কোনো ক্যাটাগরি ক্রিয়েট করা নাই, তাহলে আমি সিম্পলি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে একটা নতুন ক্যাটাগরি অ্যাড করে দিতে পারি। যেমন এখানে লিখে দিলাম আমাদের ক্যাটাগরি, যে কোনো কিছু ক্যাটাগরির নামে লিখে আমি যদি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি, এই ক্যাটাগরিটা উপরে যে ক্যাটাগরি লিস্ট আছে, এই যে আমাদের ক্যাটাগরি, সেখানে চলে আসবে। ওকে, আর আমি চাইলে এটাকে দোলনার ক্যাটাগরি থেকে বাদ দিয়ে দিতে পারি, চাইলে আমি একাধিক ক্যাটাগরিতে টিক চিহ্ন দিতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট ট্যাগ। প্রোডাক্ট ট্যাগটা কি জিনিস? প্রোডাক্ট ট্যাগটা হচ্ছে প্রোডাক্ট সার্চের ক্ষেত্রে কাজে লাগে। যেমন ধরুন কথার কথা, আপনার এখানে আপনি মধু বিক্রি করেন, এখন আপনার প্রোডাক্টের টাইটেলে বাংলায় লেখা সরিষা ফুলের মধু। এখন আপনার ওয়েবসাইটে এসে অনেকে সরিষা ফুলের মধু খুঁজবে না? যদি খুঁজে, সবাই কি বাংলায় টাইপ করবে? অনেকে আছে ইংলিশে MODHU লিখে সার্চ করবে, তাই না? অনেকে আছে MADHU লিখে সার্চ করবে। তো এই যে যে ওয়ার্ড গুলো সে ইউজ করতেছে, এগুলাকে একটা ট্যাগ বা কিওয়ার্ডও বলতে পারেন, অর্থাৎ মানুষজন যেন ওগুলা লিখে সার্চ করলেও আপনার এই আইটেমটা খুঁজে পায় সেটা। তো এইটা একটা দোলনা। তো আমি চাইলে এটাকে DOLNA লিখতে পারি, DULNA লিখতে পারি, DALNA লিখতে পারি, কারণ পাবলিকের ঠিক নাই, পাবলিক বিভিন্ন রকম নাম দিয়ে লিখবে, সার্চ করবে, ঠিক আছে? তারপর বাংলায় লিখতে পারি দোলনা, দুলনা, বিভিন্ন কিছু লিখে আমি অ্যাড দিয়ে রাখতে পারি, যাতে করে পাবলিক আমাদের ওয়েবসাইটে এসে যদি সার্চ করে সে যেন আমাদের এই প্রোডাক্টটা খুঁজে পায়। ওকে, সবকিছু দিলাম, দেওয়ার পরে এবার আমি যদি এখানে আপডেটে ক্লিক করি, দেখেন আপডেটে ক্লিক করলে আমাদের এই প্রোডাক্টটা আপডেট হয়ে যাবে। দেখেন সেভ হয়ে গেছে। এবার যদি আমি এই যে এইটা আমাদের প্রোডাক্টের লিংক, আগে আমাদের প্রোডাক্টের লিংক কি ছিল? কাঠিযুক্ত দোলনা, তাই না? এখন কি আর সেটা আছে? নাই। আমি যদি এই লিংকে ক্লিক করি, পূর্বের লিংকে, দেখবেন এই লিংক আর থাকবে না। দেখেন এই লিংক নাই, লিংক গায়েব হয়ে গেছে না? অর্থাৎ এই আগে এই লিংকে এখন আর কোনো প্রোডাক্ট নেই, তার মানে আমাদের একটা নতুন লিংক হয়ে গেছে। নতুন লিংক কোনটা? এই যে এইটা। আমি যদি এইটাতে ক্লিক করি, এই যে দেখেন এখন আমাদের এই প্রোডাক্টটা কাঠিযুক্ত দোলনা, যদিও আমি ছবিটা চেঞ্জ করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। এই যে এটা হচ্ছে আমাদের লিংক। এই যে দেখেন, এই যে শর্ট ডেসক্রিপশন আমরা এডিট করেছিলাম, প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম, মানে সেল প্রাইস দিয়েছিলাম, তারপরে এই যে আমরা গ্যালারি ইমেজ অ্যাড করেছিলাম, সেই গ্যালারি ছবিগুলো এখানে দেখাচ্ছে। তারপর আমরা নিচের দিকে গেলে এই যে আমরা এখানে কিছু লিখেছিলাম ডেসক্রিপশনে, এই যে ছবি অ্যাড করেছিলাম সেইগুলো দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের প্রোডাক্টের বেসিক এডিটিং। বুঝতে পেরেছেন সবাই? এখন আমি আবার আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছি। কারণ কথার কথা, ক্লায়েন্ট নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছে, বলছে যে শোনো আমরা তো নতুন একটা জিনিস প্রোডাক্ট বের করছি, তো এটা তুমি ওয়েবসাইটে অ্যাড করে দাও। কিভাবে অ্যাড করবে? ভেরি সিম্পল। আবার প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টের এখানে গেলেই দেখবেন অ্যাড নিউ প্রোডাক্ট অপশন আছে। অ্যাড নিউ প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ পাবো, যেখানে আমরা একটা প্রোডাক্ট একেবারে জিরো লেভেল থেকে আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে? তো ধরেন আচ্ছা, লোড হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যাড নিউ প্রোডাক্টের ঘর। এখানে বরং আমরা আমাদের একটা প্রোডাক্টের টাইটেল দিব। আচ্ছা, একটু আমাকে সময় দিবেন। আচ্ছা, জি বলেন। না না, সমস্যা নাই, কল কেটে গেছে, জাকারিয়া ভাই ফোন দিতেছিল সম্ভবত, মানে উনি দেখে নাই আমি যে আসছি। আচ্ছা যাই হোক,
আচ্ছা, আমি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর এই যে প্রোডাক্টের টাইটেল, এখানে আমরা কি দিব, মনে করেন কথার কথা মাউস, আমি মাউস বিক্রি, মাউসের একটা প্রোডাক্ট দিলাম। এরপর একটা ডিসক্রিপশন যেমন দিলাম এই মাউসটা খুবই ভালো দিলাম। আচ্ছা, নোটিস করেন যখন আমি কাজ করতেছি তখন কিন্তু একটা পারমালিঙ্ক অটো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো আমি কখনো বাংলায় পারমালিঙ্ক দিব না। বাংলা ভাষায় পারমালিঙ্ক দিলে এইটা যদি আপনি ফেসবুকে শেয়ার করেন বা ফেসবুকে অ্যাড দেন, এই লেখাটা ভেঙে চুরে মানে বাজে অবস্থা হয়ে যায়। এই জন্য আমি সবসময় এখানে ইংলিশে পারমালিঙ্ক ব্যবহার করব। ঠিক আছে? প্রয়োজন আমি বাংলিশ লিখতে পারি কিন্তু বাংলা লিখবো না। আচ্ছা, প্রোডাক্টের একটা ডিসক্রিপশন দিলাম, সাধারণত ডিসক্রিপশন অনেক বড় হয়, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। নিচে যাই প্রোডাক্টের একটা দাম দিই, মনে করেন কথার কথা প্রোডাক্টের দাম 790 টাকার রেগুলার প্রাইস, আমি ডিসকাউন্ট অফারে 550 টাকা দিতেছি কথার কথা। এরপরে নিচের দিকে যাই, একটা শর্ট ডিসক্রিপশন, এখানে আমি একটা লিস্ট দেই, এখানে এই আইকনে ক্লিক করলে একটা লিস্ট আসবে যে এই প্রোডাক্টটা খুব ভালো, আমি বাংলায়ও লিখতে পারি ভালো আইটেম, যে কোনো কিছু একটা লিখলাম কথার কথা। এরপরে আমি কোনো ফিচার ডিসক্রিপশন দিচ্ছি না। আমি যদি ডান দিকে যাই, প্রোডাক্টের একটা ছবি আপলোড করতে হবে, আমি যদি একটা ছবিতে ক্লিক করি, ধরুন আমি কম্পিউটার থেকে কিছু একটা আপলোড করতে চাই, এখানে ক্লিক করলাম, আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ইমেজ আমি আপলোড করে দিই, মনে করেন এই জুতার ছবিটাই, যদিও আমি আপলোড করতেছি মাউস, মানে নাম দিছি মাউস কিন্তু ছবি দিতেছি জুতা, হোয়াটএভার। এই যে দেখেন জুতার একটা ছবি চলে আসছে, আমি চাইলে এখানে কয়েকটা গ্যালারি ইমেজ দিতে পারি, আমি আপাতত দিচ্ছি না। প্রোডাক্টের ক্যাটাগরি দেখি জুতা নামে কোনো ক্যাটাগরি আছে কিনা, না শু নামে হোপফুলি কোনো ক্যাটাগরি নাই, যদি না থাকে আমি একটা ক্যাটাগরি অ্যাড করে নিই। আমি যখন ক্যাটাগরিটা একবার অ্যাড করে নিব তখন মূলত দ্বিতীয়বার আর আমাকে অ্যাড করা লাগবে না, ভবিষ্যতে কোনো প্রোডাক্ট আপলোড করতে গেলে অটো এই ক্যাটাগরিটা মানে চলে আসবে। ঠিক আছে? ওকে, আপলোড করলাম, আমি আর ট্যাগ লিখলাম না, সিম্পলি পাবলিশে ক্লিক করেছি, তাহলে আমাদের এই প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। ওকে, প্রোডাক্ট পাবলিশ হয়ে গেছে। এবার আমি এখান থেকে ভিউ প্রোডাক্ট বা এই পারমা লিংকের এখানে ক্লিক করলে আমি আমার আইটেমটা দেখতে পাবো যে এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের আইটেম। ঠিক আছে? এই যে দেখেন, এই যে ছোট করে আমরা শর্ট ডেসক্রিপশন দিছি, দাম দিছি, ছবি দিছি, তারপরে এই যে এখানে বড় ডেসক্রিপশন, এখানে আমরা জাস্ট এক লাইন লিখছিলাম, সবই কিন্তু চলে আসছে। বুঝতে পারছেন? এখন এই প্রোডাক্টটা তো আমি প্রোডাক্টের লিংকে গেলে আমি প্রোডাক্টটা দেখতে পাই, আমাদের ওয়েবসাইটে গেলে কি দেখতে পাবো? তো আমরা ওয়েবসাইটের হোম পেজে যাই, এই লোগোতে ক্লিক করে আমরা ওয়েবসাইটের হোম পেজে যাই, অর্থাৎ মেইন সাইটে যাই, গিয়ে দেখি আমরা যে প্রোডাক্টটা আপলোড করছি সেটা আসছে কিনা। নিচের দিকে যাই, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা যেটা আপলোড করছিলাম এটা এখানে চলে আসছে এবং এখানে ওটা দেখাচ্ছে। তো হোম পেজে যদি নাও দেখায়, আপনি যদি আপনার সব পেজে যান, অর্থাৎ আপনার যেটা মানে মেইন পেজ, মানে সব পেজ বলে যেটাকে, আমরা যদি সব পেজে আমরা দেখবো যে প্রোডাক্টগুলো আমরা আপলোড করছি বা যে প্রোডাক্টগুলো আমরা এডিট করছি, সেই এডিট এবং আপলোড গুলো কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না? এইভাবে আমরা একটা ই-কমার্স সাইটে কোনো প্রোডাক্ট আপলোড করতে পারি, কোনো প্রোডাক্ট এডিট করতে পারি। আর কিছু বিষয় আমরা দেখি, আমরা এখান থেকে প্রোডাক্টের অপশনে যাই, সকল প্রোডাক্টের লিস্ট যেখানে ওপেন হবে। আমরা যদি কোনো প্রোডাক্টকে ডিলিট করতে চাই, কিভাবে ডিলিট করব? দেখেন, আমি যদি এই মাউসকে রিমুভ করতে চাই, দেখেন মাউসের উপরে কার্সর নিলে এখানে এডিট অপশন আছে, কুইক এডিট আছে, ভিউ আছে, ট্র্যাশ আছে, দেখছেন ট্র্যাশ? এই ট্র্যাশে ক্লিক করলে মূলত ওই মাউসটা ডিলিট হয়ে যাবে। আমি ট্র্যাশে ক্লিক করেছি, পেজ লোড হচ্ছে। হ্যাঁ দেখেন, এটা এখন আমার ওয়েবসাইট থেকে চলে যাবে। আমি পোস্ট নিতেছি কিছুক্ষণের মধ্যেই, মনে করেন আমি এখন আবার আমার হোম পেজে আসছি, বা আমি যদি সব পেজেও যাই, আমি দেখবো আমাদের যে জুতাটা ছিল এই যে এটা কিন্তু চলে গেছে, দেখছেন এখন আর কিন্তু নাই। ঠিক আছে? এখন যে প্রোডাক্টটা আমি ট্র্যাশ করছি এটা ফুল ফাইনালি ডিলিট হয় নাই, কম্পিউটারের মতো রিসাইকেল বিনে আছে। যেমন এই যে এখানে ট্র্যাশে একটা দেখাচ্ছে, আমি যদি ট্র্যাশে ক্লিক করি তাহলে আমাদের এই রিসাইকেল বিনের যে প্রোডাক্টের ট্র্যাশ এটা দেখতে পারবো। আমি এখান থেকে যদি ডিলিট পার্মানেন্টলি তে ক্লিক করি তাহলে প্রোডাক্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর যদি রিস্টোরে ক্লিক করি বাই চান্স, তাহলে আবার প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে, অর্থাৎ মানে রিসাইকেল বিন থেকে পুনরায় আবার আমাদের মেইন সাইটে চলে আসবে। বোঝা যাচ্ছে? এইভাবে আমরা কোনো প্রোডাক্ট এডিট করতে পারি, কোনো প্রোডাক্ট আপলোড করতে পারি। বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন প্রোডাক্টের পাশাপাশি আচ্ছা প্রোডাক্ট শেষ করবো, মানে আমরা নতুন একটা অপশনে যাব, তার আগে আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা জিজ্ঞেস করি। প্রোডাক্ট যখন ডিলিট করে দিলাম, ডিলিট করার পর ওই প্রোডাক্টের যে আমার ডাটা গুলো আছে, তারা কারা আসছিল বা কিভাবে কি ব্যবহার করছে, এটা কি সবগুলো চলে যায় সব? না, পূর্বের কোনো ডাটা যায় না।
হ্যাঁ, এটা আমরা একটু পরে দেখবো। এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জিজ্ঞেস করেন, এরপরে আমরা সেটা দেখবো। বলেন। আপনি পূর্বে যেটা ছিল ওইটা আবার দেওয়া হয়ে যাবে, ওইটা আগের নেই। আর দুইটা একসাথে ক্লিয়ার করা যায় না। আপনি এই যে আমরা যখন এডিটে যাব, আপনি সেট প্রোডাক্ট ইমেজে সেটা ট্রাই করতেছেন। ওইটা আসলে প্রোডাক্ট ইমেজ না, দুইটা যেখানে আপলোড করা ওইটা হচ্ছে গ্যালারি ইমেজ। ওইটার নিচেই দেখেন গ্যালারি অপশন আছে, দুইটা ডিফারেন্ট। মূল প্রোডাক্টের ছবি একটাই। হ্যাঁ, সেট প্রোডাক্ট ইমেজ যেটা সেটা একটা, সেটা মূল ছবি। তার নিচেই দেখেন প্রোডাক্ট গ্যালারি নামে অপশন আছে, সেইখানে আপনি দুইটা আপলোড করতে পারবেন। সেখানে হ্যাঁ, মূল ইমেজ তো একটাই অলওয়েজ, যেটা সামনে দেখাবে সেটা। আর গ্যালারি ইমেজে আপনি কন্ট্রোল ধরে ধরে একাধিক ছবি মার্ক করতে পারেন, বা কম্পিউটার থেকে 3-4টা ছবি টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলেও অ্যাড হয়ে যাবে। Price there similar to you, which is good. হ্যাঁ, Price there was a price. T down, all down, and now we got kick it. আচ্ছা ওকে, আমরা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখবো। আর কোন প্রশ্ন আছে ভাই? স্যার সবাই যে প্রোডাক্ট গ্যালারির যে ইমেজগুলো আছে এগুলো করে মাউসের কার্সরটা নিয়ে গেলে বড় করে দেয় বিভিন্ন ওয়েবসাইটে। এটা মূলত ওই থিমের, যেই থিম ব্যবহার করা হচ্ছে ওই থিমের ফাংশন এটা আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। এই কাজটা মূলত থিম করে। ধরেন এই যে এইখানে, এই যে এইখানে অপশনটা আছে, এই যে দেখেন, ঠিক আছে, এই যে আমরা প্রোডাক্টের গ্যালারি ইমেজ আছে, এখানে এই অপশনটা আছে, ক্লিক করলে বড় হয়ে ওপেন হয়, আবার এখানে ক্লিক করলে বড় হয়। সব থিমে এই অপশন থাকে না, ঠিক আছে। যে থিম ইউজ করা হচ্ছে ওই থিমের উপর ডিপেন্ড করা যে এই অপশনটা বিল্ট ইন আছে কিনা। বিল্ট ইন না থাকলে অনেক সময় প্লাগইন দিয়ে করা যায়, বাট অনেক জটিল এবং ঝামেলা, সেক্ষেত্রে থিমে থাকাই ভালো। ইনফ্যাক্ট বর্তমানে যত লেটেস্ট থিম আছে, যত পপুলার থিম আছে, সবগুলোতে এই অপশন মোটামুটি আছে। আচ্ছা ওকে, হ্যাঁ আছে। আপনার এইটাই, আমরা তো এই থিমে দিছি আপনাকে, যে থিমে আমরা কাজ করতেছি। আচ্ছা তাহলে আমরা এবার নেক্সটে যাই, যে প্রশ্ন। হ্যাঁ বলেন। বুঝি নাই, নতুন করে। এটা অটোমেটিক সবার উপরেই চলে আসে, ইমেইলের মতো। আচ্ছা, এরপরে আমরা প্রোডাক্টের অপশন দেখলাম। এবার কথা হচ্ছে আমরা একটু ই কমার্সের সেটিং রিলেটেড কিছু অপশন দেখব, ঠিক আছে। তো আমাদের ই কমার্স ওয়েবসাইট যেটা ওয়ার্ডপ্রেসে করা হয়, সেইটার মূল দায়িত্ব পালন করে, ই কমার্স রিলেটেড যত কিছু আছে মূল দায়িত্ব পালন করে হচ্ছে উকমার্স সাহেব। এই যে দেখেন প্রোডাক্টের ঠিক উপরেই উকমার্স। ইনফ্যাক্ট এই যে আমরা প্রোডাক্ট দেখলাম, এই প্রোডাক্টটাও উকমার্সের একটা পার্ট। উকমার্স আছে বলে এখানে প্রোডাক্টের অপশন আছে, উকমার্স না থাকলে এই প্রোডাক্ট চলে যেত। তো আমরা, হ্যাঁ বলেন। হ্যাঁ, এগুলো সব প্লাগইন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে ই-কমার্সে যাব। ই-কমার্স থেকে দেখেন হোম, অর্ডার, কাস্টমার, চেক আউট ফ্রম, রিপোর্ট, সেটিং। তো আমি একটু সেটিং এ যাই সবার আগে। ই-কমার্সে আমরা সেটিং এ যাচ্ছি। এখান থেকে মূলত আপনার ই-কমার্স সাইটের বেসিক সেটিং আপনি করতে পারেন। এখানে একটা অ্যাড্রেস দেওয়ার অপশন আছে, এটা দেওয়ার প্রয়োজন নাই। এটা হচ্ছে আপনার দোকানের অ্যাড্রেস, আপনি চাইলে দিতে পারেন, এগুলো আমাদের প্রয়োজন হচ্ছে না। এরপরে আপনি চাইলে এখানে দেখেন শিপিং লোকেশন, ডিফল্ট কাস্টমার লোকেশন। শিপিং লোকেশনে আপনি চাইলে আপনার একটা নির্দিষ্ট দেশকে শিপিং লোকেশন হিসেবে দিতে পারেন। যেমন দেখেন শিপ টু স্পেসিফিক কান্ট্রি অনলি, এটা যদি পিক করেন এবং এখানে যদি বাংলাদেশ লিখে রাখেন, তাহলে শুধুমাত্র বাংলাদেশের অ্যাড্রেস দিলেই মানুষ অর্ডার প্লেস করতে পারবে, অন্য কোনো দেশ হলে করতে পারবে না। তো আমরা দিচ্ছি না, শিপিং টু অল কান্ট্রিজ টু দিয়ে রাখলাম। এরপর আমরা নিচে গেলে একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে নোটিস করেন, আমাদের পুরো ওয়েবসাইটে এই যে কারেন্সিটা, এটা কিন্তু বাংলাদেশি টাকায় দেখাচ্ছে, তাই না? আমরা চাইলে এই যে দেখেন এখানে কারেন্সি বিডিটি দেয়া আছে। আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, মনে করেন কথার কথা আমরা ইউএসডি তে করব, আমি এখান থেকে ইউএসডি তে দিয়ে যদি আমি সিম্পলি এটাকে সেভ চেঞ্জ করি এবং আমার ওয়েবসাইটটা যদি আমি রিফ্রেশ করি, যে কোনো পেজে গেলেই আপনি দেখবেন আপনার কারেন্সি বাংলাদেশি টাকা থেকে চেঞ্জ হয়ে ইউএস ডলারে হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি কারেন্সিটা ই-কমার্সের সেটিং থেকে চেঞ্জ করতে পারেন। তো আমরা অ্যাজ এ বাংলাদেশের মার্কেটে যেহেতু আমরা কাজ করতেছি, সো দ্যাটস ওয়াই আমরা বিডিটি দিয়ে আপাতত এটাকে সেভ করে দিলাম। এরপরে আরো কিছু অপশন আছে। আমরা যদি প্রোডাক্ট অপশনে যাই, দেখি অ্যাকচুয়ালি প্রোডাক্ট অপশনে কি আছে। শপ পেজ, শপ, এনাবল অ্যাজাক্স, অ্যাড টু কার্ট বাটন। আচ্ছা, এটা যেভাবে আছে সেভাবেই থাকলো, এখানে আমাদের অ্যাকচুয়ালি তেমন কোনো কাজ নাই। আমরা শিপিং এ অনেক সময় আমাদের কাজ করা লাগতে পারে। যেমন দেখেন, আমি যদি এই ওয়েবসাইটটার কথা আপনাকে বলি, এই ওয়েবসাইটে যদি একটা কাস্টমার
অর্ডার করতে চায়, যেমন সে যদি অ্যাড টু কার্টে ক্লিক করে, অ্যাড টু কার্টে ক্লিক করার পর সে যদি কার্ট পেজে যায়, যেমন আমরা অ্যাড টু কার্টে ক্লিক করছি, দেখেন আমাদের কার্ট পেজ চলে আসছে। হ্যাঁ, এইখানে কার্ট পেজে আপনি নোটিস করেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনসাইড ঢাকা, একটা হচ্ছে আউটসাইড ঢাকা। ইনসাইড ঢাকাতে শিপিং চার্জ 50 টাকা, আউটসাইড ঢাকাতে শিপিং চার্জ 100 টাকা। এখন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, এই শোনো, এই আউটসাইড ঢাকার শিপিং চার্জটা 120 টাকা করে দাও, কিভাবে করবেন? সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব, ই-কমার্সের সেটিং এ যাব, সেটিং এর ভিতরে শিপিং নামে অপশন আছে। এই শিপিং এর ভিতরে দেখেন দুইটা অপশন আছে, ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা এডিটে যাব, আচ্ছা। তো দেখেন এই যে আমরা অপশনে চলে আসলাম, আমরা এদিকে মনোযোগ দেই। ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। তো আউটসাইড ঢাকা আমি যদি এডিট করতে চাই, এখান থেকে এডিটে ক্লিক করব। এই যে দেখেন রেট দেওয়া আছে 100 টাকা, মনে করেন 120 টাকা ক্লায়েন্ট চাই, 120 টাকা দিয়ে সেভ চেঞ্জ করলাম, বাস হয়ে গেছে। এবার যদি কেউ আমার এখানে অর্ডার প্লেস করতে চায়, সে দেখবে যে শিপিং চার্জ ঢাকার ভেতরে 50 টাকা, ঢাকার বাইরে দেখেন 120 টাকা। ও আচ্ছা, গুগল মিট চলে গেছে না? হ্যাঁ, কি মিস্টেক। ওকে, তো আমার সবকিছু ওকে আছে, তো এটা বুঝতে পারছেন শিপিং এরটা। আচ্ছা, তো ই কমার্সের সেটিং এ আর অনেক অপশন আছে, আমাদের যতটুকু দরকার আপনাদেরকে জাস্ট মেইনটেনেন্স শেখানোর জন্য আমরা অতটুকু দেখাচ্ছি, বাকিগুলো আপনারা ঘাটাঘাটি করেন, প্র্যাকটিস করেন, শেখেন। প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দেখায় দিতে। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে যে অর্ডার প্রক্রিয়া কিভাবে কাজ করে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টাস্ক। যেমন ধরেন আমি আমাদের এই ওয়েবসাইটটাকে আমি একটা ইনকগনিটো মোডে ওপেন করব। ইনকগনিটো মোডে কেন? কারণ এই ব্রাউজারটা তো আমি লগ ইন করা আছি, তাই না? ইনকগনিটো মোডে আমি যখন ওপেন করব, তখন কি আমি লগ ইন করা থাকবো? থাকবো না। আমি ইনকগনিটো মোডে একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে আমাদের ওয়েবসাইটটাকে আমি ওপেন করতেছি। এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আমার অর্ডার করা থাকে, ধরেন কথার কথা, এই যে আমি যে কোনো একটা প্রোডাক্ট নিই, ধরেন এই যে মাল্টি ফাংশনাল ব্লেন্ডার, এটা যদি আমি অর্ডার করতে চাই একজন কাস্টমার হিসেবে, এটা আমি দেখলাম। এখান থেকে ধরেন আমি দুইটা অর্ডার করতে চাই, কোয়ান্টিটি 2 দিলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম। জেনারেলি মানুষজন যেভাবে একটা ই কমার্স সাইটে অর্ডার প্লেস করে, ঠিক সেভাবে আমরা অর্ডার প্লেস করছি। দেখেন, মনে করেন আমার ঠিকানা ঢাকার বাইরে, আমি ঢাকার বাইরে পিক করলাম, 1980 টাকা প্রোডাক্টের দাম, 120 টাকা ডেলিভারি চার্জ, টোটাল 2100 টাকা। প্রসিড টু চেক আউটে ক্লিক করছি। ওকে, দেখেন এখানে নাম, মোবাইল নাম্বার, ডেলিভারি অ্যাড্রেস দেওয়ার অপশন চলে আসলো। আমি এখানে একটা টেস্ট নেম দিচ্ছি, একটা টেস্ট হাবিজাবি মোবাইল নাম্বার দিচ্ছি, এখানে একটা হাবিজাবি ডেলিভারি অ্যাড্রেস দিচ্ছি। ওকে, এবার আমি জাস্ট কন্ডিশনে মানে সম্মতি জানাচ্ছি, প্লেস অর্ডারে ক্লিক করতেছি। দেখেন আমাদের কিন্তু অর্ডারটা প্লেস হয়ে গেছে, তাই না? আমাকে একটা অর্ডার নাম্বার দেখাচ্ছে। ও সরি, এখানে টাইটেলটা ভুল হয়েছে, আমরা যখন এটা এডিট করছিলাম। অর্ডার সম্পন্ন করুন হবে না, এটা হবে অর্ডারটি সম্পন্ন হয়েছে। যাই হোক, তো অর্ডার নাম্বার দেখাচ্ছে, ডেট দেখাচ্ছে, টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে, আমি কি অর্ডার করছি, কয় পিস অর্ডার করছি, এভরিথিং আমাকে একটা তালিকা দিয়ে দিল। আচ্ছা, একজন সাধারণ ক্রেতা আপনার ওয়েবসাইটে এসে অর্ডার প্লেস করে দিল। এখন আপনি ওয়েবসাইটের মালিক হিসেবে এই অর্ডার কোথায় পাবেন? এই অর্ডার পাওয়ার জন্য সিম্পলি আপনি আপনার ড্যাশবোর্ডে যাবেন, ই-কমার্সের আন্ডারে অর্ডার নামে একটা অপশন পাবেন। এই অর্ডারসে যদি আপনি ক্লিক করেন, তাহলে মূলত যে সকল অর্ডার আপনার এখানে আসতেছে আপনি সেটা পাবেন। দেখেন অর্ডারসের এখানে 1 লেখা আসতেছে, মানে একটা নতুন অর্ডার, এবং টেস্ট নেম নেমে আমরা যে অর্ডারটা করেছি 40 সেকেন্ড আগে, সেই অর্ডারটা এখানে শো করতেছে। আমি যদি এটার নামের উপরে ক্লিক করি, তাহলে যে অর্ডারটা একটু আগে টেস্ট পারপাসে করা হয়েছে সেই অর্ডারটা আপনারা দেখতে পাবেন। যেমন দেখেন, যে অর্ডারটা করেছে তার নাম টেস্ট নেম, এইটা হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস, আমরা কোনো ইমেল অ্যাড্রেস দেই নাই, ফর্মে ছিল না। এইটা হচ্ছে ফোন নাম্বার, এবং কি প্রোডাক্ট অর্ডার করেছে সেইটা, কয় পিস অর্ডার করেছে, কোয়ান্টিটি, এবং শিপিং চার্জ কত, সব মিলিয়ে টোটাল চার্জ কত। বুঝতে পারতেছেন? আচ্ছা, এরপরে অনেক সময় এমন হয় না যে এই কাস্টমারের কোনো স্পেশাল নোট থাকে? যেমন ধরেন কথার কথা, এই কাস্টমার এখন যখন আপনার কাছে কেউ অর্ডার প্লেস করবে, আপনার ই কমার্স সাইটে কোনো অর্ডার আসবে, তখন আপনি কি করবেন? আপনি সবার আগে কাস্টমারকে ফোন দিবেন।
যে স্যার আপনি একটা অর্ডার প্লেস করছেন, আমি কি এটা কনফার্ম করে পাঠিয়ে দিব? কাস্টমার বলে যে না, আপনি আজকে পাঠায়েন না, 3 দিন পর পাঠান, আমি বাসায় নাই, আমি দেশের বাইরে আছি, দেশে ফিরলে তারপর আপনি পাঠান, তখন আমি রিসিভ করব। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই অর্ডারটা আপনি এই যে এইখানে দেখেন ডান দিকে এই জায়গায় অ্যাড নোট নামে একটা অপশন আছে, এইখানে আপনি লিখে রাখতে পারেন যে কাস্টমার 3 দিন পরে দিবে। এই নোটটা দিয়ে প্রাইভেট নোট হিসেবে আপনি অ্যাড করে রাখতে পারেন। তাহলে যেটা হবে, এই কাস্টমার যে 3 দিন পরে নিবে এইটা এখানে লেখা থাকবে, এবং আপনি আপনার এই অর্ডারের যে স্ট্যাটাস লেখা আছে দেখেন, এটা কি স্ট্যাটাস, প্রসেসিং থেকে অন হোল্ডে রেখে দিতে পারেন, অন হোল্ড লিখে আপনি আপডেটে ক্লিক করতে পারেন। এর ফলে যেটা হবে, আমি যদি ই কমার্সের সমস্ত অর্ডারের তালিকাতে আমি ভবিষ্যতে যাই, অর্থাৎ নেক্সট ডে বা 2 দিন পরে যদি আমি যাই, আমি দেখব এই অর্ডারটা আজকের ডেটে আসছে এবং অন হোল্ডে আছে। অন হোল্ডে কেন আছে? আমি যদি তখন এইটার উপরে ক্লিক করি, আমি তখন এই নোট থেকে দেখতে পারবো যে কাস্টমার 3 দিন পর নিবে বলে আমাকে বলে রাখছে। বুঝতে পারতেছেন? এরপর মনে করেন 3 দিন চলে আসছে, বা ধরেন আপনি নতুন অর্ডার আসছে, আপনি ফোন দিয়েছেন, কাস্টমার বলছে পাঠায় দেন, তখন আপনি এই প্রোডাক্টটা কুরিয়ারে এন্ট্রি দিয়ে দিবেন, কারণ এটা তো আপনি কুরিয়ার দিয়ে পাঠাবেন, তাই না? কুরিয়ারে প্রোডাক্টটা এন্ট্রি হয়ে যাবে, তখন আপনি এখান থেকে প্রোডাক্টটা প্রসেসিং বা ফাইনালে যদি কুরিয়ারে ডেলিভার্ড হয়ে যায়, আপনি এখানে কমপ্লিট দিয়ে আপডেট দিয়ে দিবেন। তাহলে যেটা হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার এই পরবর্তীতে যখন আপনার শত শত অর্ডার থাকবে, আপনি অর্ডারে ক্লিক করলে অর্ডারের লিস্টে গেলে আপনি দেখে বুঝতে পারবেন যে আপনার এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, মানে শেষ, এটা ডেলিভার্ড এবং সাকসেসফুল। বুঝতে পারছেন? আপনারা যখন ব্যবসা করবেন বা আপনার ক্লায়েন্টের কাজ করবেন, তখন মূলত আপনারা অর্ডার ম্যানেজমেন্টের জন্য একটা গুগল শিটও ব্যবহার করতে পারেন। এরকম অনেক প্লাগইন আছে, যে প্লাগইনগুলো ইনস্টল করে ব্যবহার করলে কেউ যখন ওয়েবসাইটে অর্ডার করে, সেই অর্ডারটা অটোমেটিক গুগল শিটে চলে যায়, গুগল শিটে চলে যায়, এবং গুগল শিট থেকে আপনি অর্ডারগুলোকে ম্যানেজ করতে পারেন। বুঝতে পারছেন? এগুলো অনেক সেটিং এর ব্যাপার, এগুলো আসলে এই আমাদের এই কোর্সের বিষয়বস্তু না। আপনারা যদি ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানে যান, আপনাদের যদি আমার সার্ভিস লাগে, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা এরকম সার্ভিস দিতে পারি, যেহেতু আমরা এই ধরনের সার্ভিস প্রোভাইড করি। এটা অনেকে করে, যেমন আমাদের শাইকের বই বিক্রি হচ্ছে এই বছর, তো ওইখানে এই কাজটা আমি মূলত সেট আপ করে দিছি, যে আমরা শিট সিলেক্ট করে দিছি, যে ওয়েবসাইটে যে অর্ডারগুলো আসে, ওয়েবসাইটে অর্ডার ম্যানেজ করা অনেক হিজিবিজি, অনেক ঝামেলা, প্রত্যেকটা অর্ডার গুগল শিটে চলে যায়। সো গুগল শিট থেকে এটা মেনটেন করা অনেক ইজি। সো আপনারা এরকম কাজ করতে পারেন, বিভিন্ন কাজে এরকম বিভিন্ন প্লাগইন দিয়ে করা যায়, ইজি, কাজ সহজ হয়ে যায়। যাই হোক, হোয়াটএভার। তো এইভাবে আমরা ই কমার্স সাইটের অর্ডার রিলেটেড বিষয়াদি ম্যানেজ করতে পারি। বুঝতে পারছেন? ক্যাটাগরি করে নেওয়া যাবে কি অর্ডারের ধরন। আপনি গুগল শিট যেভাবে ইচ্ছা মেনটেন করেন, ওয়েবসাইটে যাবেন না, গুগল শিটে আপনি প্রতিটা একটা আলাদা কলাম বানায় নিলেন, কলামে লেখা দিলেন এটা এই টাইপের অর্ডার, এটা এটা ফর অর্ডার, এটা আপনার ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, সেম তো থাকবে এখানে। সিরিয়াল হ্যাঁ, সিরিয়াল, এই যে দেখেন প্রত্যেকটা অর্ডারের একটা আইডি নাম্বার আছে, দেখছেন? এই যে এটার আইডি নাম্বার 4464 থেকে শুরু হয়েছে, এই যে স্ক্রিনে দেখেন মাউসের কার্সার। তো এরপরে অর্ডার আসলে 4465, এরপরে অর্ডার আসলে যদি আমি ওয়েবসাইটে কোনো কাজ করে ফেলি, তখন ওই দুই একটা আইডি বাদ যাবে, তারপরে আবার আইডি থেকে আসবে। আপনি যদি আইডিটা ধারাবাহিকভাবে চান, এইটাও সেটিং করা যায় যে আইডিটা 1 থেকে শুরু হবে, আপনি যত অর্ডার আসবে 2 3 4 এইভাবে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে, যত অর্ডার আসবে আইডি নাম্বার চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে? ওকে, তো আমরা অর্ডারের বিষয়টা দেখলাম, এখন আমরা বলেন। শুভ, আপনার যখন অর্ডার দিই তখন দেখা যায় যে ভাই আপনার মালটা প্রসেসিং হচ্ছে, হ্যাঁ, এরপরে লেখে যে আপনার মালটা কুরিয়ার কাছে দেওয়া হয়েছে, হুম। তারপরে কিছুক্ষণ পর দেখা যায় যে কুরিয়ার কাছে যাচ্ছে, হুম। ওগুলো কিভাবে করে? এইটা মূলত কুরিয়ার থেকেই হয়। এখনকার যত কুরিয়ার সার্ভিস আছে, ধরেন পাঠাও আছে, রেডেক্স আছে, আর কে আছে, স্ট্রিট ফাস্ট আছে, প্রত্যেক কুরিয়ার সার্ভিস এই সুবিধা ফ্রিতেই দেয়। কিভাবে ফ্রিতে দেয়? আপনি যখন আপনার কাস্টমারের ডিটেলসটা কুরিয়ারের কাছে এন্ট্রি দিবেন, কুরিয়ার একটা লিংক দিয়ে দিবে, ওই লিংক আপনি কাস্টমারের সাথে শেয়ার করলে কুরিয়ার জেনারেলি কাস্টমারকে এমনি এসএমএস করে এই লিংক পাঠিয়ে দেয়। কাস্টমার ওই লিংকে গেলে দেখতে পারবে তার প্রোডাক্ট এখন কোথায় আছে, কখন আসবে, মানে কে ডেলিভারি করবে, তার ফোন নাম্বার কি, এভরিথিং কাস্টমার দেখতে পারবে। সো এটা কুরিয়ারই এখন দিয়ে দেয়, এটা আমাদের আর করা লাগে না অ্যাকচুয়ালি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ওইটা ব্যবসায়ীদের চিন্তা মূলত, হোয়াটএভার। তো আমরা অর্ডার রিলেটেড বিষয় দেখলাম, এখন আমরা একটা স্পেশাল জিনিস দেখব, সেটা হচ্ছে একটা জিনিস আমরা নোটিস করি
খুবই মনোযোগ দিই আমরা, সেটা হচ্ছে দেখেন, আমরা যখন ঘরের বাজারে যাই, ঘরের বাজারে কোনো একটা প্রোডাক্ট যখন আমরা দেখি, তখন কিন্তু সেই প্রোডাক্টটা একটা প্রোডাক্টের মতোই আসে। যেমন আমরা আমাদের ওয়েবসাইটে যেটা দেখছি, যে আমরা যখন কোনো একটা প্রোডাক্টে যাই, মনে করেন যে খেজুরের গুড় 1 কেজি, আমরা যখন এই প্রোডাক্টটা ওপেন করবো, এটা একটা প্রোডাক্ট পেজের মতোই আসছে, তাই না? অর্থাৎ ডান পাশে অ্যাড টু কার্ট করার বাটন, বাম পাশে ছবি, টাইটেল, তারপরে লেখা, প্রাইস, এইভাবেই তো আমরা সবসময় প্রোডাক্ট দেখে অভ্যস্ত, তাই না? এই যে যেমন ঘরের বাজারে যেরকম আমরা দেখতে পাচ্ছি, তাই তো? আচ্ছা, এখন এইটার একটা প্রবলেম হচ্ছে, মনে করেন কেউ এইখানে এই সুকারি খেজুর কিনতে আসছে, কথার কথা, আইসা দেখে নিচে আবার অনেক আলাদা আলাদা প্রোডাক্ট, তেল আছে, ঘি আছে, মধু আছে, সে সুকারি বাদ দিয়ে এরপরে গেল তেলে, এরপরে তেল দেখে আর দেখে নিচে তো আরো অনেক কিছু আছে, ছোলা বুট, এরপরে গেল ছোলা বুটে, সে আসছিল সুক্কারি খেজুরের অ্যাড দেখা জমশেদ মজুমদারের, পরে সে সুক্কারি খেজুরই কিনে নেয়, গেছে গা বাদ। এই ঘটনা ঘটে না? মানুষ ডিস্ট্রাক্টেড হয়ে যায়, আসছে যেটা দেখা, সুক্কারি খেজুরের এত সুন্দর কালার, ঘ্রাণ দেখে পাগল হয়ে গেছে, জমশেদ সাহেবের অ্যাড দেখে, আল্লাহ বরকত দেখাবেন, সে আসছে সুক্কারি খেজুর কিনবে, আয়সা দেখে নিচে আরো অনেক কিছু আছে, অন্যগুলোতে ক্লিক করে পরে খেজুরের আগ্রহ কমে গেছে, গেছে আর অর্ডার করে নেই। হয়তো এই জন্য অনেকে কি করে আজকাল, যে প্রোডাক্টের অ্যাড দিছে সেই প্রোডাক্টের জন্য একটা সেপারেট ল্যান্ডিং পেজ তৈরি করে, বুঝতে পারতেছেন? ওই ল্যান্ডিং পেজে ওই প্রোডাক্ট ছাড়া অন্য কোনো পেঁচাল নাই, পুরা ল্যান্ডিং পেজে খালি ওই প্রোডাক্টের কথা, যাতে করে পাবলিক অ্যাড দেখছে সুক্কারি খেজুরের, ও আয়সা খালি সুক্কারি খেজুরই দেখবে পুরো পেজে, অন্য কোনো কিছু দেখবে না, অর্ডার করলে এইটাই করবে, না করলে নেই। এতে করে অর্ডারের মানে মানে কনভার্সন রেট বেড়ে যায়। অর্থাৎ একটা মানুষ নরমালি 100 জনের কাছে বিজ্ঞাপন দিলে যদি 1 জনের কাছে বিক্রি হয়, হয়তো ল্যান্ডিং পেজে দিলে হয়তো 2 জনের কাছে বিক্রি হয়, অর্থাৎ আপনার অর্ডার একই এফোর্টে ডাবল হয়ে যাইতেছে, কথার কথা, বুঝতে পারতেছেন? তো ল্যান্ডিং পেজ কি জিনিস, চলো একটা এক্সাম্পল দেই। এই ন্যাচারও আবার তাদের পেজটা এইভাবে সাজায় রাখছে, মনে করেন কথার কথা, এটা কি ইসবগুলোর জন্য ল্যান্ডিং পেজ আছে কিনা আমি জানি না, হোয়াটএভার, মনে করেন ন্যাচারও আমি একটা প্রোডাক্ট ওপেন করি, তাহলে দেখবেন উদাহরণ এইটাই, ধরেন একটা কম্বো প্যাকেজ, দেখেন দেখেন এই যে এটা কিসের কম্বো, এটা হচ্ছে ঝোলা মিঠাই কম্বো, ঝোলা গুড় আর মেবি খেজুরের এই চালের গুঁড়া হোপফুলি। আচ্ছা, এই কম্বোতে দেখেন অন্য কোন প্রোডাক্টের আলাপ আছে? এইখানে মানুষ এইটার বিজ্ঞাপন দেখবে ফেসবুকে, দেখা এই লিঙ্কটাতে আসবে, এই লিঙ্কেতে আইসা সে শুধু এই প্রোডাক্ট সম্পর্কেই জানবে, তারপরে অর্ডার করতে চাইতে ক্লিক করবে, তার ভালো লাগলে ফর্ম ফিল আপ করে অর্ডার করে দিবে, বুঝতে পারছেন? অন্য কোনো প্রোডাক্টের কিন্তু কাহিনী নেই, তার মানে মানুষের ডিস্ট্রাকশনে পড়ার চান্স কম। যেটা দেখছে, আপনি এটা একটু ভালো মতো বুঝবেন দারাজের কথা চিন্তা করলে, দারাজে মোস্ট অফ দা টাইম আপনি একটা দেখা যান, পরে আরো দুনিয়ার প্রোডাক্ট দেখেন, পরে কোনোটাই কিনেন না, এটা হয় না? ইভেন এমন হয় যে আধা ঘন্টা কাইটা গেছে খালি প্রোডাক্টে দেখতেছে, পরে কিন্তু আর কিছু কেনা হয় নাই। তো এই জন্য এরকম একটা স্পেসিফিক ল্যান্ডিং পেজ তৈরি করা হয়, এবং এই ল্যান্ডিং পেজ পদ্ধতি বাংলাদেশে প্রচন্ড লেভেলে পপুলার বর্তমান সময়ে, বুঝতেছেন? ওকে, আচ্ছা, তো আমরা আপনাদের সুবিধার্থে এই ল্যান্ডিং পেজ, ধরেন আপনার একটা ল্যান্ডিং পেজ করা আছে ওয়েবসাইটে, আপনি যেখানে জব নিছেন, আপনার বস বলতে চাই, শোনো এই ল্যান্ডিং পেজের এই হেডলাইনটা আমার ভালো লাগতেছে না, এটা একটু চেঞ্জ করা দরকার, তুমি পারবা করতে? আপনি বললেন পারবো, কিভাবে করবেন? বুঝতে পারতেছেন? এবং আপনাদেরকে আরো একটা সুন্দর ইন্টারেস্টিং বিষয় বলি, ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি ওয়েব ডিজাইন সম্পর্কে আমাদের এখান থেকে কোর্স শেষ হইতে হইতে, যেহেতু আপনাদের কাছে হোস্টিং আছে, ডোমেইন আছে, আপনারা অ্যাক্সেস করতে পারতেছেন, ইচ্ছা মতো প্র্যাকটিস করে কিছু শিখলেন ওয়েব ডিজাইন, মূল শিখতেছেন ফেসবুক মার্কেটিং, পাশাপাশি ওয়েব ডিজাইনের কিছু কিছু শিখলেন, ঠিক আছে? ইন্টারভিউ দিতে গেলেন, আপনার পাশে আরেক কোম্পানি থেকে আরেকজন ওয়েব ডিজাইনার আসছে, সরি আরেকজন ফেসবুক মার্কেটার আসছে, আর আপনি ইন্টারভিউ দিতে গেছেন। ইন্টারভিউতে আপনার সিভিতে আপনি এক লাইন অ্যাড করে দিয়েছেন যে ফেসবুক মার্কেটার উইথ বেসিক নলেজ অফ ওয়েবসাইট ডিজাইন এন্ড মেইনটেনেন্স, বুঝতে পারছেন? আপনার বস চিন্তা করবে, আরে ওরে নিলে তো মাঝে মাঝে ল্যান্ডিং পেজের টাইটেলটা আমি ওরে দিয়েই চেঞ্জ করাইতে পারবো, আমার বারবার ওয়েব ডিজাইনারের পিছনে সাজাও লাগবে না, তো জব কার হওয়ার চান্স বাড়বে। এই জন্য এটা তো আপনার গুরুত্ব দেন, এইটাও ভালো করে শেখেন, ইসের পাশাপাশি আমাদের ফেসবুক মার্কেটিং এর পাশাপাশি, তবে ফেসবুক মার্কেটিং হাই প্রায়োরিটি, বুঝতে পারতেছেন? এটা হচ্ছে এক্সট্রা, এটা থাকলে ভালো, না থাকলে
খুব একটা ক্ষতি এমন না, বাট থাকলে আপনি অনেক বেনিফিট পাবেন হোয়াটএভার। তো আমরা ছিলাম ল্যান্ডিং পেজে। আচ্ছা, জেনারেলি ই কমার্স সাইটে নানান উপায়ে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, নানান উপায়ে, শত শত উপায় আছে। তার মধ্যে আমি আপনাদেরকে নাম লিখে বুঝাই তাহলে সুবিধা হবে। একটা কমন প্লাগইনের নাম হচ্ছে এলিমেন্টর। একটা কমন প্লাগইনের নাম হচ্ছে এলিমেন্টর। এই এলিমেন্টর দিয়েই সাধারণত বাংলাদেশের ল্যান্ডিং পেজ তৈরি হয়। আর আরেকটা টুলস, এটার সাপোর্টিভ টুলস হচ্ছে কার্ট ফ্লো। কি? কার্ট ফ্লো। আচ্ছা, তো এইটা দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ করবেন, ল্যান্ডিং পেজ করবেন না তো এক্সিস্টিং ল্যান্ডিং পেজ কিভাবে এডিট করবেন সেটা দেখব। আপনি ওয়ার্ডপ্রেসের ভেতরে আসলে জেনারেলি কার্ট ফ্লো নামে একটা অপশন পাবেন। কার্ট ফ্লোর ভেতরে ফানেল নামে একটা অপশন পাবেন। আমরা ফানেলে চলে আসবো। ফানেলিং একটা ইম্পর্টেন্ট টপিক ডিজিটাল মার্কেটিং এ। আমরা ভবিষ্যতে এটা নিয়ে জানবো ফানেলিং কি। আপাতত আমরা এখান থেকে দেখি, ধরেন এই যে এখানে কি আছে, খেজুরের গুড়। আমরা একটা ডেমো ল্যান্ডিং পেজ অলরেডি এইটার সাথে দিয়ে রাখছি যাতে আপনারা বুঝতে পারেন। আমরা খেজুরের গুড়ের ভেতরে ঢুকছি, এখানে নোটিস করেন খেজুরের গুড় নামে একটা চেকআউট পেজ আছে। চেকআউট পেজের এখানে এই জায়গাটায় যে চোখের মতো আইকন, এই জায়গাটা যদি আমি মাউস দিয়ে ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমাদের এই ওয়েবসাইটটাতে একটা ল্যান্ডিং পেজ অলরেডি তৈরি করা আছে। এটা হচ্ছে খেজুরের গুড় নিয়ে একটা ডেমো ল্যান্ডিং পেজ আমরা আগে থেকেই তৈরি করে রেখেছি। এই যে এটা হচ্ছে আমাদের সেই ডেমো ল্যান্ডিং পেজ। এবং এইখানে আমি যদি অর্ডার করতে চাইতে ক্লিক করি তাহলে আমরা অর্ডার ফর্মে চলে আসি। এবং অর্ডার ফর্মটা কিভাবে সাজানো দেখেন, খেজুরের গুড়ের পাটালি গুড় 1 কেজির একটা প্রোডাক্ট আছে, খেজুরের ঝোলা গুড়ের 1 কেজির একটা প্রোডাক্ট আছে। সে চাইলে একটা, দুইটা, তিনটা, এইটা 2 কেজি, মনে করেন কথার কথা এটা 2 কেজি বা এটা 3 কেজি অর্ডার করবে, সে প্লাস মাইনাস ক্লিক করে অর্ডার করতে পারে। দেখেন ডান দিকে প্রাইস গুলো আপডেট হয়ে যাচ্ছে, টোটাল বিল কত, এবং সে তার নাম, মোবাইল নাম্বার, ডেলিভারি অ্যাড্রেস, কোন নোট থাকলে নোট লিখে সিম্পল এখানে প্লেস অর্ডারে ক্লিক করে প্লেস করে দিতে পারে। একটা জিনিস নোটিস করছেন, এইখানে অর্ডার করতে কি প্রথমে অ্যাড টু কার্ট, তারপরে প্রসিড টু চেক আউট, তারপরে চেক আউট, এরকম 2-3টা ধাপ করা লাগছে। একটু আগে যে আমরা অর্ডারটা করছিলাম ওইখানে 2-3টা ধাপ ছিল না, মনে আছে আপনার? এই তো কিছুক্ষণ আগে যেটা আমরা করলাম, এখানে কিন্তু এরকম কোনো স্টেপ নাই। জাস্ট আমি মানুষের কাছে ধরেন খেজুরের গুড়ের একটা ভিডিও বানাবো, একটা বিজ্ঞাপন ফেসবুকে দিব, এই যে এখানে যে লিংকটা আছে, এই যে আমাদের লিংক প্রোডাক্টের ল্যান্ডিং পেজের, এই লিংকটা শেয়ার করব, মানুষ এই লিংকে আসবে, খেজুরের গুড় নিয়ে দেখবে, যার পছন্দ হবে সে সিম্পলি এই পেজ থেকেই তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দিবে। ব্যাস, মানুষের জন্য অর্ডার করা অনেক সহজ হয়ে গেল, তাই না? এবং মানুষ খেজুরের গুড় কিনতে আসছে, খেজুরের গুড়ই খালি দেখতেছে, অন্য কোনো কিছু দেখতেছে না। রিচ তেমন মানে রিচে ঝামেলা হয়। সেটা আমরা পরে আলোচনা করতেছি, আমি পরে জিজ্ঞেস করেন। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন সবাই? ওকে, এখন কথা হচ্ছে এই পেজটাকে আমার বস বলছে এখানে যে আমি টাইটেল আছে পেজের, এই টাইটেল তার পছন্দ না, এখন চেঞ্জ করবে। বুঝতে পারতেছেন কিভাবে চেঞ্জ করব? দুইটা উপায় করা যায়। একটা হচ্ছে এই যে আমরা ড্যাশবোর্ডের ভিতরে আমরা কার্ট ফ্লো থেকে ফানেলে আসছি, ফানেল থেকে আমাদের গুড়ের ফানেলে আসছি, তারপরে চেক আউটের এখানে নাম দেয়া আছে খেজুরের গুড়, এইখানে এই যে ছোট্ট একটা আইকন আছে এডিট, এইখানে ক্লিক করলে এইটা এডিটের অপশন ওপেন হবে। অথবা একটা সিম্পল কথা বলে দিই, সেটা হচ্ছে যেই পেজটা আমরা এডিট করতে চাই, মনে করেন কথার কথা আমরা এই ল্যান্ডিং পেজ এডিট করতে চাই, এই ল্যান্ডিং পেজের লিংকে ঢুকবো, যেহেতু আমার এখানে ওয়ার্ডপ্রেসে লগইন করা আছে, সিম্পলি এডিট উইথ এলিমেন্টর উপরে দেখেন অপশন আছে, দেখছেন? এটা কিন্তু আমার লগইন করা না থাকলে আসতো না, লগইন করা আছে দেখে আসছে। আমি এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলে ডিরেক্টলি এই ল্যান্ডিং পেজ এডিটের যে পেজটা রয়েছে সেখানে চলে যাবে। তো দেখুন লোড হচ্ছে এবং আমরা সরাসরি আমাদের এডিট পেজে চলে যাচ্ছি। এই যে চলে আসছে। এবার দেখেন আপনি যেই এলিমেন্ট এডিট করতে চান সেই এলিমেন্টের উপর মাউসের কার্সার নিয়ে গেলে ওই যে ডান পাশে ছোট্ট করে একটা এডিটের মতো আইকন চলে আসতেছে, দেখছেন? অথবা আপনি যদি সেই এলিমেন্টের উপর ক্লিক করেন, নোটিস করেন ক্লিক করার সাথে সাথে ওই এলিমেন্ট রিলেটেড যেই সেটিংগুলো, সেই সেটিংগুলো বাম পাশে দেখাচ্ছে, দেখতেছেন? আমি যদি এই আইকনে ক্লিক করি এই ছবিটা ডিলিট হয়ে যাবে। আমি যদি এটার স্টাইলে ক্লিক করি, অর্থাৎ ছবির স্টাইলটা আমি চেঞ্জ করব, যেমন দেখেন এখানে উইড আছে, আমি যদি উইডটাকে বাড়াই কমাই ছবিটা বড় ছোট হবে, দেখতে পাচ্ছেন সবাই? এদিকে আমার দিকে মনোযোগ দেন।
এরপরে আমি যদি এই লেখাটাকে চেঞ্জ করতে চাই, আমি যদি লেখার উপরে ক্লিক করে দেখেন বাম পাশে লেখা এডিটর অপশন চলে আসছে, দেখছেন? আমি যদি এখান থেকে আমার যা মনে চাই কিছু একটা লিখি, মনে করেন লিখলাম আমার যা মনে চাই লিখলাম, ওকে, দেখেন টাইটেল চেঞ্জ হয়ে গেছে না? এবার দেখেন আপনি চাইলে এই যে এইটার লিংক বানাইতে পারেন, দেখেন লিংকের অপশন আছে, দেখা যাচ্ছে ওই যে লিংক এখানে যদি মনে করেন কথার কথা এই টাইটেল লিখেও ক্লিক করলে google.com এ চলে যাবে, কথার কথা মনে করেন সিম্পলি আমি এখানে www.google.com যে লিংকে যাবে সেটা যদি দেই, এবার দেখেন এটার উপরে মাউস দিয়ে কেউ যদি ক্লিক করে তাহলে সে google.com এ চলে যাবে। তো আমি এটা তো লিংক করব না, এটা তো আমাদের টাইটেল, কেটে দিচ্ছি। এখন মনে এই টাইটেলের কালার চেঞ্জ করতে বলছে, বা ধরেন এই যে নিচের যে লেখা এটার কালার চেঞ্জ করতে বলছে, আমি নিচের লেখায় ক্লিক করি, এই যে চলে আসছে। আপনি এখান থেকে লেখা চেঞ্জ করতে পারেন, স্টাইলে যাবেন, স্টাইলে গেলে এই যে দেখেন টেক্সট কালারে গেলে এখান থেকে আপনি যা ইচ্ছা আপনার কালার ইচ্ছা মতো আপনি সাদা কালো চেঞ্জ করতে পারেন, বুঝতে পারতেছেন? এরপরে এখানে আরো অনেক অপশন আছে, আমাদের মূলত মানে আমরা আমাদের এই ছোট্ট সংক্ষিপ্ত কোর্সে এত অপশন দেখাচ্ছি না। আমরা চাই আপনারা যখন অবসর সময় পান ইউটিউবে সার্চ করবেন এলিমেন্টর টিউটোরিয়াল লিখে, বাংলায় আছে, হিন্দিতে আছে, প্রচুর টিউটোরিয়াল আছে, আপনারা দেখেন, ইংলিশে আছে, সেগুলো প্র্যাকটিস করার ট্রাই করেন, ঠিক আছে? আচ্ছা, নিচের দিকে গেলে যে আরো অনেক এলিমেন্ট আছে, আপনারা চাইলে আলাদা আলাদা এলিমেন্টের উপর ক্লিক করবেন, ওই এলিমেন্ট রিলেটেড যে এডিটের অপশনগুলো সেগুলো চলে আসবে, যে এলিমেন্টের উপর ক্লিক করবেন ওই এলিমেন্ট রিলেটেড এডিটের অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন? যেটার উপরে ক্লিক করবো সেটা, এটা একটা ছবি, ক্লিক করি দেখেন ছবি এডিটের অপশন চলে আসছে। নিচে যাই, এটা একটা ছবি, যে বামে একটা ছবি আছে পাখির ছবি, এখানে মুভ করতেছে, এখানে একটা লেখা, এখানে ক্লিক করলে এই যে আমার লেখা চলে আসছে, আমি এখান থেকে হেডলাইন চেঞ্জ করতে পারি, স্টাইলে গিয়ে এটার কালার চেঞ্জ করতে পারি, আমাদের যেভাবে সুবিধা আমরা সেটা করতে পারি, কথা বুঝে আসছে? এবং ফাইনালি আমি যদি এই পেজটা আমার কাজ হয়ে যায়, আমি যদি এখান থেকে আপডেটে ক্লিক করি, আপডেট, তাহলে আমাদের এই পেজটা আপডেট হবে এবং এই পেজের লিংকে গেলে আমি আপডেটটা দেখতে পারবো, অথবা এখানে এই যে যে ছোট্ট চোখের আইকন আছে এখানে ক্লিক করলে আমি আপডেটটা দেখতে পারবো, এই যে দেখেন, ব্যাস এইটা হচ্ছে আমাদের আপডেটেড পেজ। এই যে আমরা টাইটেল চেঞ্জ করে দিয়েছি, টাইটেল চেঞ্জ হয়ে গেছে, যা যা আমরা করেছি সেগুলো আপডেট চলে আসলো, কথা বুঝে আসছে? আচ্ছা, এখন আরেকটু অ্যাডভান্সে যাই, আরেকটু অ্যাডভান্স, সেটা হচ্ছে এই যে যে ছবিটা, এই ছবিটাতে দেখেন দুইটা প্রোডাক্ট অ্যাড করা আছে, তাই না? আমাদের এই লার্নিং পেজে এই প্রোডাক্টটা মূলত এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ভিতরে কার্ট ফ্লোর ভিতরে যে ফানেল, এই ফানেলের ভিতরে যে খেজুরের গুড়, এইখানে এই যে যে সেটিং, এই সেটিং এ ক্লিক করলে আপনি এই যে এখানে প্রোডাক্টের অপশন পাবেন, আপনি এখানে কোন প্রোডাক্ট অ্যাড করবেন, কোন প্রোডাক্ট ডিলিট করবেন সেটা এখান থেকে করতে পারবেন। এবং এই প্রোডাক্ট কিন্তু আমাদের ওয়েবসাইটে আগে থেকে অ্যাড করা থাকতে হবে। এই যে বাম পাশে যে প্রোডাক্ট আছে না, প্রোডাক্ট দেখছেন তো, এই প্রোডাক্টে এই গুড় ছিল, এই প্রোডাক্টের আন্ডারে, যেমন যদি আবার আমাদের শপ পেজে যাই দেখবেন এই গুড় কিন্তু আমাদের আগে থেকেই ওয়েবসাইটে অ্যাড করা ছিল, এই যে দেখেন এই যে পাটালি গুড় আর ছোলা গুড়, দেখছেন? সেই দুইটারে আমরা এখানে অ্যাড করছি। আমি যদি অন্য কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাই এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব, এখানে প্রোডাক্টের নাম লিখে সার্চ করব, ধরেন আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি যে ক্যাপসুল মাল্টিফাংশনাল, তো সিম্পলি আমি এখানে যদি ক্যাপসুল লিখি, বাংলায় আছে, আমাকে বাংলায় লেখা লাগবে, ধরেন আমি এখানে ক্যাপসুল যদি লিখি, এই যে চলে আসছে ক্যাপসুল মাল্টিফাংশনাল, এখানে ক্লিক করলে অ্যাডে ক্লিক করলে অটো খেজুরের গুড়ের সাথে এইটার অপশন চলে আসবে। এবার যদি আমি এখান থেকে সেভ চেঞ্জ করে দেই, সেভ করি, তাহলে আমাদের খেজুরের গুড় কই, এই যে, আচ্ছা আমি এখান থেকে প্রিভিউ আসছে, প্রিভিউটা কেটে এইটা হচ্ছে আমাদের খেজুরের গুড়ের ল্যান্ডিং পেজের লিংক, আমাদের ওয়েবসাইট /step/খেজুর গুড়। আমি যদি এবার এটাকে রিফ্রেশ করি বা যদি আমি এই লিংকে যাই, আমি দেখবো আমাদের নতুন যে আমরা ক্যাপসুলটা অ্যাড করলাম সেটাও চলে আসছে, নিচে যাই, এই যে দেখেন এটার সাথে ক্যাপসুলও চলে আসছে, দেখতে পাচ্ছেন? এইভাবে আপনি টুকিটাকি এডিট এখান থেকে এই কার্ট ফ্লোর ভেতর থেকে করে নিতে পারেন। আরো অনেক অপশন আছে, আপনি এখান থেকে চেক আউট ফর্মটাকে চেঞ্জ করতে পারেন, এই যে ফিল্ড এডিটর অপশন আছে, এখান থেকে আপনি, আচ্ছা এটা এখান থেকে না, এখান থেকে চাইলে করা যাবে, আর অনেক অপশন আছে, ডাইনামিক অফার এড করতে পারেন, অর্ডার বাম্প এড করতে পারেন, এগুলো আরো ডিপ বিষয়, আমরা জাস্ট বেসিক বিষয় এখানে দেখতেছি, কথা বুঝতে পারছেন? এই যে নিচে যে কাস্টমারের ফিডব্যাক, এই ফিডব্যাক আপনি এডিট করতে পারেন, এটার এই যে এডিট অপশনে গেলে এটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করলে এটার এডিট অপশন আসবে, হ্যাঁ লাগাবো শুরুটা আচ্ছা আচ্ছা, ভালো কথা। এবার আমি আপনাকে বলি,
একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করছেন, শুধু কাস্টমার ফিডব্যাক না, ধরেন যে কাস্টমার ফিডব্যাক এখানে আমি ক্লিক করলে এটার এডিটর অপশন আসবে, কিন্তু কথা হচ্ছে আমি আমার এই পেজে নতুন কোনো এলিমেন্ট অ্যাড করতে চাই। এতক্ষণ তো আমরা দেখলাম পুরানগুলা কেমনে এডিট করব, কিন্তু বস বলছে শোনো এইখানে এই টাইটেলের নিচে ছোট ছোট করে আমি কিছু লিখতে চাই, কিভাবে অ্যাড করব? ভেরি সিম্পল, এই যে বাম পাশে এই আইকনটাতে ক্লিক করবেন, এই আইকনটাতে দেখেন এইখানে আমরা বিভিন্ন এলিমেন্টের নাম দেখতে পারতেছি, কন্টেইনার, গ্রিড, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও। তো এইখানে সম্ভবত রিভিউ নামে একটা অপশন থাকে, এই যে দেখেন রেটিং, রিভিউ, দেখছেন? আমি চাইলে এখানে রিভিউ অ্যাড করতে পারি, প্রোডাক্ট রেটিং অ্যাড করতে পারি। তো কথার কথা আমি যদি এখানে একটা হেডিং বা কোনো কিছু অ্যাড করতে চাই, তাহলে আমি একটা হেডিং বা ইমেজ বা হেডিং অ্যাড করি। হেডিং এ আমি ক্লিক করে এটাকে টেনে এই যে দেখেন একটা দাগ চলে আসছে না, যেখানে ছাড়বো, যেটা নিচে ছাড়তে চাই এখানে যদি আমি ছেড়ে দেই এই যে চলে আসছে আমার হেডিং। এবার আমি যদি এখানে লিখি যে দিস ইজ আওয়ার কাস্টম হেডিং, কিছু একটা লিখলাম, লিখে এবার আমি যদি স্টাইলে চলে যাই, এটার কালারকে চেঞ্জ করি, মনে করার কথার কথা এটাকে আমি হালকা কালো রঙে রাখলাম, এরপর আমি এখানে এটাকে সেন্টারে দিলাম, সেন্টারে চলে আসলো, টাইপোগ্রাফিতে ক্লিক করলাম, এটার সাইজ আমি বড় ছোট করতে পারি, এটার এখানে ফন্ট ফ্যামিলি আছে, দেখেন ফন্ট ফ্যামিলি তো আপনারা জানেনই, আমি এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি আমার ইচ্ছা মতো, আমি এখান থেকে যা ইচ্ছা করতে পারি। চাইলে এটার একটা টেক্সট শ্যাডো আমরা অ্যাড করতে পারি, এখানে দেখেন একটা টেক্সট শ্যাডো ইফেক্ট চলে আসছে, এগুলো আমরা বাড়িয়ে কমিয়ে বিভিন্ন ভ্যালু দেখতে পারি। এইভাবে মনে করেন আমি এখন একটা রিভিউ অ্যাড করবো, এখানে দিলাম, এইখানে আমাদের যে রিভিউটা অ্যাড করা হয়েছে কাস্টমার রিভিউ, এটা মূলত স্লাইডার হিসেবে অ্যাড করা হয়েছে। বর্তমান কথার কথা আমি এই জায়গায় একটা কাস্টমার রিভিউ অ্যাড করব, আমি এইখানে যাব, এখানে মূলত ইমেজ স্লাইডার, আমি যদি স্লাইডারে যাই ইমেজ ক্যারোসেল, মার্ক ফিউরি, স্লাইড, মনে করেন আমি ইমেজ ক্যারোসেল ক্লিক করে যেখানে ছেড়ে দিলাম, এখানে দেখেন ইমেজের অপশন চলে আসছে। আমি যদি এখানে অ্যাড ইমেজে ক্লিক করি এবং আমার গ্যালারি থেকে অনেকগুলো ইমেজ আমি যদি কন্ট্রোল ধরে এখানে 3টা 4টা 5টা অনেকগুলো ইমেজকে যদি আমি এখানে দিয়ে দেই এবং আমি যদি ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করি, ইনসার্ট গ্যালারিতে ক্লিক করি, তাহলে দেখবেন এই যে ইমেজগুলো আসতেছে। এখন এই ইমেজের বিভিন্ন সাইজ এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, থাম্বনেল সাইজ, মিডিয়াম সাইজ, মনে করেন আমি ফুল সাইজ দিলাম, অনেক বড় হয়ে যাবে, এই যে এক একটা ইমেজ এরকম সাইজ আসতেছে। হ্যাঁ বলেন। আচ্ছা চলে যাক, আমাদের ক্লাস শেষ, বাকিটুকু এখান থেকে দেখে শেষ করেন, ঠিক আছে? আমরা বিভিন্ন সাইজ আপলোড করলাম, এরপরে যে এখানে এইটাই স্লাইডের বিভিন্ন অপশন আছে, দেখেন এখানে স্লাইড টু শো, কয়টা স্লাইড দেখাবে এক একটা পেজে, 1 2 3, তারপরে যখন আমি নেভিগেশন বাটনে ক্লিক করব কয়টা স্লাইড যাবে, চেঞ্জ হবে, এরপরে স্টাইল অপশন থেকে আমি সাইজ বড় ছোট করতে পারতেছি, অ্যারোগুলো এখানে যে তীর চিহ্নগুলো থাকবে সেইগুলা হোয়াটএভার আমি আপলোড করে দিয়ে, যদি আমরা আমাদের এইটার মধ্যে লিংক চলে গেছে, আমি যদি এই আইকনে ক্লিক করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে যে চেঞ্জগুলো করছি আমাদের ল্যান্ডিং পেজে সেই চেঞ্জগুলো এখানে প্রদর্শিত হবে। এই যে দেখেন কাস্টম হেডিং চলে আসছে, ওই যে নিচের দিকে আমরা যে রিভিউর উপর একটা কাস্টমার ইমেজ স্লাইড আমরা নিয়ে আসছিলাম, এই যে দেখেন এই স্লাইডটা এখানে চলে আসছে। এইভাবে আমরা কাস্টমাইজেশনের মাধ্যমে এই যে আমরা প্রোডাক্টের রিভিউ গুলো দিছি, এগুলা আপনি যখন দিবেন বিভিন্ন ইমেজ নিয়ে দিবেন, ইমেজগুলো সব ফটোশপে সেম সাইজ করে দিবেন যাতে করে এরকম পাশাপাশি আসে এবং সবগুলো সেম আকারে আসে। আর এখানে মূলত রিভিউ নামে একটা অপশন আছে, সেইটা দিয়ে আপনি রিভিউ নিতে পারেন আলাদাভাবে। তবে ফেসবুকের স্ক্রিনশট দিলে কাস্টমারের কাছে বেশি মানে কি বলে গ্রহণযোগ্যতা পায়, বুঝতে পারছেন? আবার ধরেন আরো একটা জিনিস দেখা যায়, মনে করেন কোন একটা এলিমেন্টকে আপনি ডুপ্লিকেট করতে চান, ডুপ্লিকেট ভেরি সিম্পল, মনে করেন আপনি যে কাস্টমার ফিডব্যাক এই লেখাটাকে ডুপ্লিকেট করবেন, এর উপরে রাইট ক্লিক করবেন, দেখবেন যে ডুপ্লিকেট, ডুপ্লিকেটে ক্লিক করেন, দেখেন দুইটা হয়ে গেছে। এবার আপনি যদি এটাকে টেনে অন্য কোথাও নিতে চান, মনে করেন আপনি এটাকে উপরে নেন, এটার উপরে ক্লিক করে ধরেন, এই যে দেখেন টেনে এই যে উপরে নিতে পারেন আপনার বিভিন্ন পজিশনে, নিয়ে ছেড়ে দেন, দেখেন ওই পজিশনে এটা চলে গেছে, দেখতে পারতেছেন? আপনি যদি এটাকে আরো উপরে নিতে চান, এখানে ক্লিক করে ধরে এই যে এখানে মাউসের কার্সার নিয়ে যান আস্তে করে, আচ্ছা এটা উপরে যাচ্ছে না, যাওয়া তো উচিত, আচ্ছা মনে করেন এটা যদি না যায় আমি এইভাবে যাই, একটু একটু করে উপরে নিয়ে যাই এটাকে, এখান থেকে টেনে ধরে আমি যদি উপরে এখানে আপাতত নেই, আবার যদি উপরে যাই, আবার যদি টেনে এটাকে আপাতত এই যে ইমেজের উপরে নিয়ে ছেড়ে দেই, ইমেজের উপরে, এইভাবে আমি একটু একটু করতে করতে চাইলে এটাকে আমি আমার নির্দিষ্ট পজিশনে নিয়ে গিয়ে আপডেটে ক্লিক করে এটাকে আপডেট করে দিতে পারি। কথা বুঝে আসছে? আচ্ছা, যেহেতু ব্যাপারটা আপনাদের কাছে একেবারেই নতুন, বুঝতে স্বাভাবিক সমস্যা হওয়াটাই মানে জেনারেল ব্যাপার, তো আমরা চাই এই ভিডিও ক্লাসটা রেকর্ডিং আছে, আপনারা রেকর্ডিং দেখবেন এবং নেক্সট ক্লাসে আপনারা আপনাদের ওয়েবসাইটে
বেশ কিছু নতুন প্রোডাক্ট আপলোড করবেন, আগের প্রোডাক্টের দাম চেঞ্জ করবেন। আপনারা এই ল্যান্ডিং পেজটা প্রত্যেকের সাইটে আছে, কার্ড ফ্লোর ভিতরে গেলেই পাবেন। আপনারা ল্যান্ডিং পেজটাকে এডিট করবেন, নিজেদের মন মতো যা ইচ্ছা তাই করবেন, করে মানে আমরা আমরা আপনাদের রোলগুলো তো আমাদের কাছে আছেই, আমরা চেষ্টা করবো আপনাদের রোলগুলো অনুযায়ী ওয়েবসাইট ভিজিট করে করে দেখতে যে আসলে আপনারা কি ধরনের চেঞ্জ করতেছেন। বুঝতে পারছেন? আপনাদের কোনো লিমিটেশন নেই, আপনাদের যতটুকু আপনাদের শিখতে মনে চায়, যা প্র্যাকটিস করতে মনে চায়, আপনারা আপনাদের ওয়েবসাইটের ভেতরে করতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোনো